সেখানে অশালীন কথা হয় না। দেশের সব রাজাকারের বিচার করা হবে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেয়ায় বেগম জিয়াকে একদিন জবাবদিহি করতে হবে। হবিগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আবুল কালাম আজাদ, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জের নিউফিল্ড মাঠের জনসভায় যোগ দিলে লাখো মানুষের করতালি আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। জনসভায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এ সময় অতীতে বিএনপি জামায়াত জোট সরকারের দুর্নীতি আর সন্ত্রাসের সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগ আছে জনগণের কল্যাণ করতে। আজকে চাল উৎপাদন করে আমরা বিদেশে চাল, মোটা চাল পর্যন্ত আজ আমরা রপ্তানি করতে পারছি। বিএনপি জামায়াত জোটের আমলে একদিনে 500 জায়গায় বোমা হামলা করেছে তারা। এটা হলো তাদের উন্নয়ন। কিসের উন্নয়ন? বোমা হামলার উন্নয়ন। কিসের উন্নয়ন? মানুষ হত্যার উন্নয়ন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী মন্ত্রিত্ব দিয়ে যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করেছে আর তার সরকার মানবতা বিরোধীদের বিচার করছে। আজকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ওই লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। 5 জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে জামায়াতকে সাথে নিয়ে সন্ত্রাস করেছে। বিএনপি নেত্রী ইলেকশন করে নাই, একদিকে ভালোই হয়েছে, অন্তত পার্লামেন্টে এখন ওই খিস্তি খাওয়ার শোনা লাগে না। এখন ভদ্রভাবে চলছে, মানুষের আস্থা বিশ্বাস ফিরে এসেছে, গণতন্ত্র ধারাবাহিক রয়েছে। ভাষণে উন্নত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হবিগঞ্জে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। হবিগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 বছরে সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জনসভায় যোগ দিয়ে হবিগঞ্জে নবনির্মিত স্টেডিয়াম ও হাসপাতাল সহ 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শাহাজিবাজার 330 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। এর আগে হবিগঞ্জে বিবিআনায় গ্যাস সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার। শনিবার বেলা 12টায় বিবিআনায় অতিরিক্ত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন প্রকল্প এবং বিবিআনা ধনুয়া গ্যাস পাইপলাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে কাজ করছে সরকার। এ সময় তিনি জনগণকে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন। সম্পাদনের মাধ্যমে এসব কর্মসূচি সফল বাস্তবায়নের এই অঙ্গীকার। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার ও পার্লামেন্ট সব অবৈধ। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে 20 দলের জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় বেগম জিয়া আরো বলেন, এ সরকারের আমলে দেশ আরো পিছিয়ে গেছে। বৈদেশিক বিনিয়োগ কমেছে 82%। এরপরও তাদের মুখে কেবল উন্নয়নের প্রলাপ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ নেত্রীকে জনপ্রিয়তা যাচাই করারও চ্যালেঞ্জ ছুড়ে দেন বেগম জিয়া। কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন, ক্যামেরায় ছিলেন আমিনুর রহমান ও শহীদুল ইসলাম। 2008 সালের পর প্রায় 6 বছর বাদে কুমিল্লায় এলেন 20 দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 3টার দিকে তিনি যখন মঞ্চে ওঠেন, তখন নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ নগরীর টাউন হল মাঠ। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তোলেন বেগম জিয়া। বর্তমান সংসদ ও সাংসদদের আইন প্রণয়নের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই পার্লামেন্ট থেকে কোনো আইন পাশ করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা বৈধ নয়, অবৈধ পার্লামেন্ট। র্যাব পুলিশের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বেগম জিয়া। র্যাবকে বিলুপ্ত করার দাবির পাশাপাশি পুলিশকে অস্ত্র ও প্রশিক্ষণ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। অবিলম্বে র্যাবকে বাতিল করতে হবে, তাহলে এই জনগণ, নিরীহ জনগণকে যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যায়, তাদের কাছ থেকে এরা ভাড়াটিয়া হয়ে গেছে। র্যাব এখন মানুষ খুন করা বাহিনীতে পরিণত হয়েছে। তারা প্রতিনিয়ত মানুষ গুম করছে
আর খুন করছে। সরকারকে জনবিচ্ছিন্ন বলে দাবি করেন বেগম জিয়া। জনপ্রিয়তা যাচাই করতে ক্ষমতাসীনদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আপনারা যদি এতই জনপ্রিয় হন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে প্রমাণ করুন যে জনপ্রিয় আপনারা, জনপ্রিয়তা আপনাদের আছে, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই সাহসটা নাই। এইচটি ইমামের বক্তব্যের পর আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন 20 দলীয় জোট নেত্রী। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বললেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। আর এই দাবি আদায়ের আন্দোলনে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করলেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র বজায় রাখতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত ও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলেও জানান দেশটির এই মন্ত্রী। রাজধানীর আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এর আগে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন নিশা দেশাই। রিপোর্ট এহসান জুয়েলের। গণমাধ্যমে প্রকাশ, আগের দিনই বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিলেন সফররত মার্কিন সহকারী মন্ত্রী। সফরের শেষ কর্মসূচি হিসেবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের আগ্রহ ছিল তাই এই বিষয়ে। তবে এবার কৌশলী উত্তর নিশার। বাংলাদেশের মানুষই ঠিক করবে কবে কখন নির্বাচন হবে। আমরা গুরুত্ব দিচ্ছি দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে। আমরা সমর্থন দিচ্ছি রাজনৈতিক সংলাপের বিষয়ে। এই উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও শান্তিপূর্ণ পদক্ষেপে আমাদের সমর্থন রয়েছে। এই সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন নিশা দেশাই। আমরা বিচার বহির্ভূত ও মানবাধিকার লঙ্ঘনের কথা শুনতে পাই। সরকারের কাছে তাই আহ্বান জানাবো যে কোনো অপরাধের যথাযথ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা। এর আগে দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে নিশা দেশাই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব। উই আর ভেরি অপটিমিস্টিক যে এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে রেস্টোর করা হবে। সেটা কতদিন লাগতে পারে এইটা বলা কঠিন আমার পক্ষে। এটা তো অন্য একটা দেশের উদ্যোগ। ওনারা বলছেন না, ওনারা দে আর ভেরি অ্যাপ্রিসিয়েটিভ যে সিগনিফিক্যান্ট প্রগ্রেস হয়েছে এবং হচ্ছে, সুতরাং দে আর হোপফুল। দিনের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত জ্ঞান মজিনার বাসভবনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর সঙ্গেও বৈঠক করেন নিশা দেশাই। এমন কোন নতুন আলাপ এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মৌলবাদ ও সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র প্রতিরোধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল লাল পতাকা সমাবেশ। সারা দেশ থেকে শত শত কর্মী সমর্থক এই সমাবেশে যোগ দেন। সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস দূর না করে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। জঙ্গিবাদ ও মৌলবাদ রুখতে 20 দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে লাল পতাকা সমাবেশের ডাক দেয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বেলা 2টায় শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা লাল পতাকা নিয়ে সমবেত হন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মৌলবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি লড়াই করেছে, এই লড়াইকে অব্যাহত রাখুন। গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন, তাহলেই কেবলমাত্র মৌলবাদকে আমরা মোকাবেলা করতে পারব। দুর্নীতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দূর না করে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। আমি বলেছি, সেই আগুনের পথে এখনো বড় বাধা সুশাসনের অভাব, এবং যদি আমরা সেই টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক মনোভাবকে পরাজিত করতে না পারি,
তাহলে বাংলাদেশে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হবে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা দেশে নতুন করে জঙ্গিবাদের তৎপরতার আশঙ্কা প্রকাশ করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ আজকে জঙ্গিবাদীদের একটা লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। মনোয়ার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ধমানে বোমা তৈরির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ, এমনটাই জানালেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এনআইএ এর সাথে বিভিন্ন তথ্য বিনিময়ের মাধ্যমে এ তথ্য বেরিয়ে এসেছে বলে তিনি জানান। বাংলাদেশের কোনো কর্মসূচি বা স্থাপনায় হামলা করাই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল বলেও জানান তিনি। এনআইএর মাধ্যমে গ্রেপ্তারকৃত সাজিদ বা আমাদের মাসুম, তার কাছে আমরা জানতে চেয়েছি এনআইএর মাধ্যমে, সেও আসলে মানে এনআইএ এই ব্যাপারে তাদেরও ধারণা যেগুলো বাংলাদেশে যাচ্ছিল, কিন্তু ঠিক বাংলাদেশে কি কাজে ব্যবহার করছিল সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে এটা হয়তো কোনো কর্মসূচির আড়ালে তারা বিভিন্ন জায়গায় এই সহিংস ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে কিংবা কোনো স্থাপনার উপরে এই হামলা পরিচালনা করতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে টার্গেট ছিল এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। মূলত এখানে জেএমবি সংগঠন গড়ে তোলার পিছনে এখানে স্থানীয় কেউ কেউ আছে, জেএমবির সদস্য হয়েছে, কেউ কেউ নেতাগোছেরও নেতৃত্ব স্থানেও এসেছে, বাট মূল নেতৃত্বটা আসলে বাংলাদেশের পলাতক জেএমবির সদস্য, তারাই এখানে মূল নেতৃত্ব দিয়ে আসছিল। বর্ধমান তো একটু ভিতরে হলেও এটার গতিপথ কিন্তু সীমান্তের দিকেই ছিল, ফলে এটি ধারণা করা যায় যে এরা বাংলাদেশেই হয়তো বা বাংলাদেশে এদের টার্গেট ছিল। গ্রেপ্তার এড়াতেই বাংলাদেশ থেকে এখানে এসে পালিয়ে এখানে নাগরিকত্ব, বিভিন্ন ধরনের নাগরিকত্বের যে সমস্ত তথ্য দরকার, অর্থাৎ এখানে তাদের ন্যাশনাল আইডি কার্ড কিংবা রেশন কার্ড কিংবা অন্যান্য কার্ড, সেগুলো ইন্ডিয়ার নাগরিক হিসাবে, তারা ভারতীয় নাগরিক হিসাবে সেগুলো সংগ্রহ করা তারা সহজ বলে মনে করেছে বলে তারা এখানে এসেছে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন জামায়াত নেতা ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী। গ্রেপ্তারের ঘণ্টা দুয়েক পর উত্তরখান থানা থেকে রাত ৯:৩০টার দিকে তাকে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। রোববার সকালে সাখাওয়াত হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হতে পারে। মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে যশোরের কেশবপুর অঞ্চলে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ বেশ কটি অভিযোগ রয়েছে জামায়াতের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। অভিযোগগুলো তদন্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৯ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন সাখাওয়াত। ২০০৯ সালে ৪টি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে ছাড়া পান তিনি। মধ্যরাতের সময় আরো থাকছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আগামী বছর ৩০ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম জনসংহতি সমিতির, অন্যথায় ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা। এবং নেপালের এমএমসিকে ২-১ গোলে হারিয়ে ভুটানের কিংস কাপ ফুটবলের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাজে ব্যবহার করছিল সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে এটা হয়তো কোনো কর্মসূচির আড়ালে তারা বিভিন্ন জায়গায় এই সহিংস ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে কিংবা কোনো স্থাপনার উপরে এই হামলা পরিচালনা করতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে টার্গেট ছিল এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। মূলত এখানে জেএমবি সংগঠন গড়ে তোলার পিছনে এখানে স্থানীয় কেউ কেউ আছে, জেএমবির সদস্য হয়েছে, কেউ কেউ নেতাগোছেরও নেতৃত্ব স্থানেও এসেছে, বাট মূল নেতৃত্বটা আসলে বাংলাদেশের পলাতক জেএমবির সদস্য, তারাই এখানে মূল নেতৃত্ব দিয়ে আসছিল। বর্ধমান তো একটু ভিতরে হলেও এটার গতিপথ কিন্তু সীমান্তের দিকেই ছিল, ফলে এটি ধারণা করা যায় যে এরা বাংলাদেশেই হয়তো বা বাংলাদেশে এদের টার্গেট ছিল। গ্রেপ্তার এড়াতেই বাংলাদেশ থেকে এখানে এসে পালিয়ে এখানে নাগরিকত্ব, বিভিন্ন ধরনের নাগরিকত্বের যে সমস্ত তথ্য দরকার, অর্থাৎ এখানে তাদের ন্যাশনাল আইডি কার্ড কিংবা রেশন কার্ড কিংবা অন্যান্য কার্ড,
সেগুলো ইন্ডিয়ার নাগরিক হিসাবে, তারা ভারতীয় নাগরিক হিসাবে সেগুলো সংগ্রহ করা তারা সহজ বলে মনে করেছে বলে তারা এখানে এসেছে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন জামায়াত নেতা ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরখানের যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যায়, তাদের কাছ থেকে এরা ভাড়াটিয়া হয়ে গেছে। র্যাব এখন মানুষ খুন করা বাহিনীতে পরিণত হয়েছে। তারা মানুষ প্রতিনিয়ত মানুষ গুম করছে আর খুন করছে। সরকারকে জনবিচ্ছিন্ন বলে দাবি করেন বেগম জিয়া। জনপ্রিয়তা যাচাই করতে ক্ষমতাসীনদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আপনারা যদি এতই জনপ্রিয় হন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে প্রমাণ করুন যে জনপ্রিয় আপনারা, জনপ্রিয়তা আপনাদের আছে, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই সাহসটা নাই। এইচটি ইমামের বক্তব্যের পর আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন ২০ দলীয় জোট নেত্রী। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বললেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আর এই দাবি আদায়ের আন্দোলনে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করলেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র বজায় রাখতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত ও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলেও জানান দেশটির এই মন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যানে লাল পতাকা সমাবেশের ডাক দেয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বেলা 2টায় শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা লাল পতাকা নিয়ে সমবেত হন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মৌলবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি লড়াই করেছে, এই লড়াইকে অব্যাহত রাখুন। গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন, তাহলেই কেবলমাত্র মৌলবাদকে আমরা মোকাবেলা করতে পারব। দুর্নীতি, সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দূর না করে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। আমি বলেছি, সেই আগুনের পথে এখনো বড় বাধা সুশাসনের অভাব, এবং যদি আমরা সেই টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক মনোভাবকে পরাজিত করতে না পারি, তাহলে বাংলাদেশে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি হবে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা দেশে নতুন করে জঙ্গিবাদের তৎপরতার আশঙ্কা প্রকাশ করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ আজকে জঙ্গিবাদীদের একটা লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। মনোয়ার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ধমানে বোমা তৈরির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষই ঠিক করবে কবে কখন নির্বাচন হবে। আমরা গুরুত্ব দিচ্ছি দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে। আমরা সমর্থন দিচ্ছি রাজনৈতিক সংলাপের বিষয়ে। এই উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও শান্তিপূর্ণ পদক্ষেপে আমাদের সমর্থন রয়েছে। এই সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন নিশা দেশাই। আমরা বিচার বহির্ভূত ও মানবাধিকার লঙ্ঘনের কথা শুনতে পাই। সরকারের কাছে তাই আহ্বান জানাবো যে কোনো অপরাধের যথাযথ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা। এর আগে দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও ঘণ্টাব্যাপী বৈঠক করেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে নিশা দেশাই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব। উই আর ভেরি অপটিমিস্টিক যে এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে রেস্টোর করা হবে। সেটা কতদিন লাগতে পারে এইটা বলা কঠিন আমার পক্ষে। এটা তো অন্য একটা দেশের উদ্যোগ। ওনারা বলছেন না, ওনারা দে আর ভেরি অ্যাপ্রিসিয়েটিভ যে সিগনিফিকেন্ট প্রগ্রেস হয়েছে এবং হচ্ছে, সুতরাং দে আর হোপফুল। দিনের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত জ্ঞান মজুমদার বাসভবনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভির সঙ্গেও বৈঠক করেন নিশা দেশাই। এমন কোন নতুন আলাপ এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।